যখন পৃথিবীর প্রায় 41% ভূমি ক্রমবর্ধমান মরুভূমির গ্রাসে বিলীন হয়ে গেছে, ঠিক তখনই চীন পরিণত হয়েছে শতাব্দীর সবচেয়ে সাহসী পরিবেশগত পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে। আর এর সমাধান ছিল না কোনো অত্যাধুনিক প্রযুক্তি, ছিল না কোনো অলৌকিক ঘটনা, বরং ছিল 20 কোটি উইলো গাছ এবং 12 লাখ খরগোশ। এই নিরীহ দেখতে খরগোশগুলোর মধ্যে লুকিয়ে ছিল এক অদ্ভুত প্রাকৃতিক প্রতিক্রিয়া, যা একটি পুরো ভূদৃশ্যের ভাগ্য বদলে দেওয়ার মতো শক্তিশালী ছিল। এই আপাত দৃষ্টিতে পাগলামি মনে হওয়া ধারণার পেছনে ছিলেন এক ব্যক্তি, যাকে একসময় বলা হতো মরুভূমির পাগল। তিনি বিশ্বাস করতেন সঠিক ও পরিবেশগত চক্র তৈরি করতে পারলে মৃত জমিও আবার জীবিত হয়ে উঠতে পারে। তার পরীক্ষার জন্য তিনি বেছে নিয়েছিলেন কুবুচি অঞ্চলকে, যে অঞ্চল একসময় ছিল গ্রাম আর সবুজ তৃণভূমিতে ভরা, কিন্তু প্রবল বাতাস ওপরের উর্বর মাটি উড়িয়ে নিয়ে গিয়ে সেটিকে প্রায় 7200 বর্গমাইল জুড়ে মৃত বালুর সমুদ্রে পরিণত করেছিল। তাহলে কিভাবে উইলো গাছ আর খরগোশ এমন এক বিপর্যয়কে উল্টে দিতে পারল, যাকে বিজ্ঞান নিজেই একসময় আশাহীন বলে মনে করেছিল? এই গল্প এমন যা থেকে চোখ সরানো কঠিন। স্বাগতম সবাইকে ভয়েস অফ রিমনের আজকের এপিসোডে আমরা ভয়েস অফ রিমনের সাথে যুক্ত হয়ে অনুসন্ধান করব চীন মরুভূমির মধ্যে কিভাবে উইলো গাছ এবং খরগোশ পালন করে। বুঝতেই পারছেন ভিডিওটি খুবই চমকপ্রদ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার জন্য আপনাকে বিশেষ করে রিকোয়েস্ট করছি। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আজ কুবুচি চীনের সবচেয়ে কঠিন অঞ্চলের একটি হিসেবে বিবেচিত। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -20 ডিগ্রি সেলসিয়াসে, আর গ্রীষ্মকালে এমন তাপ পড়ে যে মাটি পর্যন্ত ঝলসে যায়। কিন্তু এই চরম আবহাওয়া আসলে আরো বড় এক বিপর্যয়ের উপরিভাগ মাত্র মরুকরণ। 2025 সালের এক প্রতিবেদনের মতে চীনের প্রায় 27% ভূমি মারাত্মক অবক্ষয়ের শিকার, যার আয়তন প্রায় টেক্সাস অঙ্গরাজ্যের 4 গুণের কাছাকাছি। অতিরিক্ত চারণ, বন উজাড় এবং ক্লান্ত কৃষি জমির কারণে যখন উদ্ভিদ বিনাশ ঘটে, তখন উপরিভাগের উর্বর মাটি তার বাঁধন হারায়। বাড়তে থাকা তাপমাত্রা মাটিকে আরো শুকনো করে তোলে। প্রবল বাতাস তখন সহজেই সবকিছু উড়িয়ে নিয়ে যায়। এর ফলে প্রতি বছর প্রায় 20 মিলিয়ন টন ফসল বালুর সাগরে হারিয়ে যায়। মাত্র কয়েক দশকের মধ্যে 60 মিটার পর্যন্ত উঁচু বালিয়ারি 24 কিলোমিটারেরও বেশি পূর্ব দিকে অগ্রসর হয়ে হাজার হাজার একর কৃষি জমি ঢেকে দেয়। এক সময়ের সমৃদ্ধ অঞ্চল পরিণত হয় দেশের দ্রুত বিস্তৃত হওয়া বৃহত্তম মরুভূমিগুলোর মধ্যে একটিতে। এই দ্রুত বিস্তারের মুখে চীন 1950 ও 1960-এর দশকের ব্যাপক কর্মসূচি শুরু করে। দীর্ঘ বায়ুরোধী বন বেষ্টনী তৈরি করা হয়, চারণভূমি নিয়ন্ত্রণ করা হয় এবং শুকনো ঢিলামাটির স্তর ভেদ করে ভূগর্ভস্থ পানির সন্ধানে অসংখ্য গভীর নলকূপ খনন করা হয়। কিন্তু বিপুল প্রচেষ্টা বিনিয়োগ করা সত্ত্বেও ফল ছিল সামান্য। মরুভূমির দক্ষিণ ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেই থাকে, যা আধা শুকনো অঞ্চলকে বসবাসরত 40 কোটিরও বেশি মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলে দেয়। এই অচলাবস্থার মধ্যেই আসে এক অপ্রত্যাশিত মোড়। এক সাধারণ মানুষ ওয়াং ওয়েনবাও এর হাত ধরে তিনি পরে পরিচিত হন মরুভূমির রাজা নামে। ওয়াং কোনো ধনী পরিবার থেকে আসেননি। তিনি ছিলেন ইনার মঙ্গোলিয়ার এক দরিদ্র স্কুল শিক্ষক। প্রতিদিন বালিতে ঢাকা রাস্তা পেরিয়ে 10 কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে তাকে স্কুলে যেতে হতো। অনেক সকালে বাতাস এতটাই তীব্র হতো যে তার সাইকেলের অর্ধেকটাই বালিতে চাপা পড়ে যেত। ধারালো বালুকণাগুলো তার মুখে আঘাত করত, ফুসফুসে ঢুকে শ্বাস নিতে কষ্ট দিত। সেই কঠিন পরিবেশেই ওয়াং নিজের কাছে এক সাহসী প্রতিজ্ঞা করেন, আমি যদি মরুভূমি থেকে পালাতে না পারি, তাহলে মরুভূমিকেই আমাকে টিকিয়ে রাখতে হবে। কেউ কল্পনা করেনি এই একটি বাক্যই এক বিশাল যাত্রার সূচনা করবে, যা বদলে দিবে পুরো ভূদৃশ্য। এই যাত্রার শুরুতে ওয়াং ওয়েনবাওয়ের হাতে কিছুই ছিল না, শুধু একটি ছোট লবণের ব্যবসা এবং সীমা ছাড়িয়ে যাওয়া এক দৃঢ় সংকল্প। তবুও তিনি এমন একটি পথ বেছে নেন যেদিকে যাওয়ার সাহস আর কেউ দেখাতে পারেনি। নিজের সব সঞ্চয় খরচ করে, বন্ধু ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন এক অবিশ্বাস্য লক্ষ্যে। শুকনো প্রাণহীন বালিকে আবার জীবনের উপযোগী মাটিতে রূপান্তর করা। অনেকে তাকে পাগল বলে সংবর্ধনা দিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ তাকে স্বপ্নবাজ হিসেবে দেখেছিল, যে স্বেচ্ছায় নিজেকে মরুভূমির হাতে সঁপে দিয়েছে। কিন্তু পিছিয়ে যাওয়ার বদলে ওয়াং উল্টো মরুভূমির গভীরে চলে যান। প্রতিদিন তিনি মাটির সামান্যতম আর্দ্রতার চিহ্ন ও নথিভুক্ত করতেন। লক্ষ্য করতেন কিভাবে বাতাস মরুভূমির আকৃতি বদলে দিচ্ছে, যেন শতাব্দী ধরে লুকিয়ে থাকা মরুভূমির গোপন ভাষা তিনি পড়ে ফেলতে চাইছেন।
ধাপে ধাপে তিনি শুরু করেন অসম্ভবকে সম্ভব করার কাজ। দীর্ঘ ও বায়ুরোধী প্রাচীর নির্মাণ করেন। 6 কোটিরও বেশি উইলো গাছ রোপণ করে তিনি মাটিকে শক্ত করে বাধাই করেন এবং ধীরে ধীরে 1300 বর্গ কিলোমিটার অনুর্বর ভূমি তিনি পুনরুদ্ধার করেন। সবই ছিল শত শত মিলিয়ন ডলারের তহবিলে, যা তিনি কোনোভাবে জোগাড় করেছিলেন মাত্র। তবে প্রকৃত মোড় আসে তখনই যখন ওয়াং এমন এক ধারণা দেন যা কেউ কল্পনাও করতে পারেনি। মরুভূমিতে খরগোশ এনে একটি সম্পূর্ণ নতুন পরিবেশগত চক্র তৈরি করেন তিনি। মরুভূমিকে পুনর্জীবিত করতে খরগোশ ব্যবহারের ধারণা যখন প্রথম আকার নিতে শুরু করে, তখন ওয়াং একটি বিষয় স্পষ্টভাবে বুঝিয়েছিলেন। খরগোশ টিকিয়ে রাখতে হলে আগে এমন একটি উদ্ভিদ দরকার যা দহনকারী বাতাস ও সরে যাওয়া বালুর বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারে। বহু বিকল্পের মধ্যে মাত্র একটি প্রজাতি এই কঠোর সত্য পূরণ করতে পেরেছিল, আর সেটা হলো উইলো গাছ। উইলো পুরো মরুভূমির বস্তুতন্ত্রের ভিত্তি হয়ে ওঠে, কারণ তাদের শিকড় প্রায় 90 মিটার পর্যন্ত গভীরে পৌঁছাতে পারে, যেখানে অধিকাংশ উদ্ভিদ পানি পায় না। একবার শিকড় মাটিতে দৃঢ়ভাবে গেঁথে গেলে তারা বালুকে স্থিতিশীল করে, বাতাসের শক্তি কমিয়ে দেয় এবং এমন একটি শীতল ক্ষুদ্র জলবায়ু তৈরি করে যেখানে জীবন শুরু করা সম্ভব। তাই উইলো শুধু আরেকটি গাছ ছিল না, এটি ছিল পুরো পরিবেশগত চক্র চালু করার সুইচ। কিন্তু উইলোকে বাস্তুতন্ত্রের মেরুদণ্ডে পরিণত করতে ওয়াংকে শতাব্দী পুরনো এক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। এমন জায়গায় কিভাবে গাছ বাঁচিয়ে রাখা যায় যেখানে মাটি কয়েক মিনিটেই পোকামাকড় পুড়িয়ে দেওয়ার মতো উত্তপ্ত হয়ে ওঠে। কুবুচিতে বাতাস শুধু বইতো না, তা রেজারের মতো ধারালো বালু বহন করত, যা কয়েকদিনের মধ্যেই গাছের ছাল ছিঁড়ে ফেলত এবং শিকড় উপড়ে দিতে পারত। উপরন্ত ভূমির তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি অঙ্কুরোদমন হওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়ত। তাই এখানে উইলো রোপণ করা মানে শুধু গর্ত খুঁড়ে চারা বসানো নয়, এটি ছিল প্রকৃতির সঙ্গে একটানা লড়াই। রোপণকারী দলগুলোকে বালুর নিচে লুকিয়ে থাকা সামান্য আর্দ্রতার স্তর খুঁজে বের করতে হতো, যা ছিল জমির শেষ আশার আলো। পানি ধরে রাখতে পারে এমন জায়গা পেলেই তারা গভীর গর্ত খুঁড়ত এবং সঙ্গে সঙ্গে তার চারপাশে তারের জাল, খড় ও অস্থায়ী বাঁধ তৈরি করত, যাতে পরবর্তী ঝড়ো হাওয়া চারাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন, কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার আরো একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তো দয়া করে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন।